মা ছেলের পবিত্র সম্পর্কে এমন এক আকাঙ্ক্ষা সৃষ্টি হবে তা আমি কোনো দিন কল্পনাও করিনি। তবে বন্ধুরা, শরীরের কাছে সম্পর্ক একটা সময় হার মেনে যায়। তখন শুধু মনে হয় দুনিয়ার সবাই শরীরের কাছে নারী এবং পুরুষ, দুটি বিপরীত লিঙ্গ। শরীরের ক্ষুধা মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়। এমনই একটি গল্প নিয়ে হাজির হলাম, যা আমার আপন ছেলের সাথে ঘটেছিল। শহরের যান্ত্রিক কোলাহল ছাপিয়ে সেদিন আমাদের অ্যাপার্টমেন্টে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। বাইরে বৃষ্টি হচ্ছিল কিনা মনে নেই, তবে ঘরের ভেতরের পরিবেশটা ছিল বেশ মমতাময়। আমার নাম সুমি, বয়স সবে ৩৫ পার করেছি। জীবনের অনেকটা পথ একাই পাড়ি দিয়েছি আমার একমাত্র সন্তান রিয়ানকে আগলে রেখে। রিয়ান এখন ২৪ বছরের এক টকবগে যুবক। দীর্ঘ পরিশ্রম আর একাগ্রতার পর সে তার মাস্টার্স পরীক্ষায় অভাবনীয় ফলাফল করেছে। পুরো ইউনিভার্সিটিতে প্রথম স্থান অধিকার করেছে। এই খুশিতেই সেদিন রাতে আমরা বাড়িতে বিশেষ ডিনারের আয়োজন করেছিলাম। মোমবাতির মৃদু আলোয় ডাইনিং টেবিলটা সাজানো ছিল। রিয়ানের পছন্দের সব খাবার রান্না করেছিলাম। খাওয়ার মাঝপথে ও হঠাৎ খুব গম্ভীর হয়ে গেল। ওর শান্ত চোখের দিকে তাকিয়ে আমি ভাবছিলাম, আমার ছেলেটা কত দ্রুত বড় হয়ে গেল। ও হঠাৎ টেবিলের নিচ থেকে একটা ছোট মখমলের বাক্স বের করল। মা, তোমার জন্য একটা উপহার, ও খুব ধীর স্বরে বলল। আমি অবাক হয়ে বাক্সটা খুললাম। ভেতরে ঝকঝক করছিল একটা হীরার আংটি। আলোর প্রতিসরণে সেটির উজ্জ্বলতা যেন পুরো ঘরকে আলোকিত করে দিল। আমি হতভম্ব হয়ে গেলাম। রিয়ান, এটা কি করে সম্ভব? এত দামি জিনিস কেনার টাকা তুই কোথায় পেলি? রিয়ান মুচকি হাসল, তবে সে হাসিতে কিছুটা বিষণ্ণতা আর অনেকটা দৃঢ়তা ছিল। ও বলল, অনেক দিন ধরে একটু একটু করে জমিয়েছিলাম মা, আজকের এই বিশেষ দিনটির জন্যই। ও আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিল এবং আংটিটা আমার অনামিকায় পরিয়ে দিল। তারপর যে কথাটা ও উচ্চারণ করল তার জন্য আমি মানসিকভাবে একেবারেই প্রস্তুত ছিলাম না। মা, আমি তোমাকে জীবনের শেষ দিন পর্যন্ত নিজের করে রাখতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই। ওর কথাগুলো আমার কানে তপ্ত সীসার মতো লাগলো। কয়েক মুহূর্তের জন্য আমার চারপাশ স্তব্ধ হয়ে গেল। আমি অস্ফুট স্বরে বললাম, রিয়ান, তুই কি সুস্থ আছিস? তুই কি বলছিস সেটা কি বুঝতে পারছিস? আমি তোর মা। রিয়ান এক মুহূর্তের জন্য দৃষ্টি সরালো না। ওর কণ্ঠে ছিল এক অকল্পনীয় স্থিরতা। ও বলল, আমি জানি মা, সমাজ এটাকে কিভাবে দেখবে, তাই আমি সব ব্যবস্থা করে রেখেছি। আমরা এদেশ ছেড়ে অনেক দূরে চলে যাব, অস্ট্রেলিয়া বা কানাডায়। সেখানে আমাদের কেউ চিনবে না। সেখানে আমরা নতুন পরিচয় নিয়ে বাঁচব। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। রাগে আর ক্ষোভে আমার শরীর কাঁপছিল। তুই পাগল হয়ে গেছিস? নিজের গর্ভধারিণী মাকে নিয়ে এমন বিকৃত চিন্তা তুই মাথায় আনলি কি করে? রিয়ানও উঠে দাঁড়ালো এবং শক্ত করে আমার হাত ধরল। ওর হাতের স্পর্শে আমি এক অদ্ভুত শীতলতা অনুভব করলাম। ও বলল, এটা বিকৃতি নয় মা, এটা ভালোবাসা। গত কয়েক বছরে আমি তোমাকে শুধু মা হিসেবে দেখিনি, দেখেছি একজন একাকী, পরিশ্রমী এবং অসম্ভব সুন্দর নারী হিসেবে। তোমার কণ্ঠস্বর, তোমার অস্তিত্ব আমাকে প্রতিনিয়ত টানে। আমি আর নিজেকে আটকাতে পারছি না। আমার শ্বাসকষ্ট হতে শুরু করলো। নিজের সন্তানের কাছ থেকে এমন কথা শোনা যে কোনো মায়ের জন্য মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক। আমি দেয়াল ধরে দাঁড়িয়ে রইলাম। রিয়ান আমার দিকে তাকিয়ে শেষ কথাটি বলল, মা, আজকের রাতটা তুমি ভেবে দেখো। আমি কাছেই একটা রিসর্টের রুম বুক করে রেখেছি। আমি চাই তুমি সেখানে এসে আমার সাথে এই নতুন জীবনের সিদ্ধান্ত নাও। তোমার হাতে একটি কার্ড দিচ্ছি, ওখানে ঠিকানা আছে। সে আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ঘর থেকে বেরিয়ে গেল। আমি জানালার পাশে দাঁড়িয়ে দেখলাম সে নিচে নামলো এবং একটি কালো গাড়িতে করে চলে গেল। আমার চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসছিল। সেই রাতটা আমার জীবনের দীর্ঘতম রাত ছিল। বিছানায় শুয়ে আমি শুধু ছাদের দিকে তাকিয়ে ভাবছিলাম, রিয়ানের বাবা মারা যাওয়ার পর গত ১৫ বছর আমি আর কাউকে আমার জীবনে জায়গা দিইনি। আমার সমস্ত জগৎ ছিল রিয়ানকে কেন্দ্র। শহরের যান্ত্রিক কোলাহল ছাপিয়ে সেদিন আমাদের অ্যাপার্টমেন্টে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। বাইরে বৃষ্টি হচ্ছিল কিনা মনে নেই, তবে ঘরের ভেতরের পরিবেশটা ছিল বেশ মমতাময়। আমার নাম সুমি, বয়স সবে ৩৫ পার করেছি। জীবনের অনেকটা পথ একাই পাড়ি দিয়েছি আমার একমাত্র সন্তান রিয়ানকে আগলে রেখে। রিয়ান এখন ২৪ বছরের এক টকবগে যুবক। দীর্ঘ পরিশ্রম আর একাগ্রতার পর সে তার মাস্টার্স পরীক্ষায় অভাবনীয় ফলাফল করেছে। পুরো ইউনিভার্সিটিতে প্রথম স্থান অধিকার করেছে। এই খুশিতেই সেদিন রাতে আমরা বাড়িতে বিশেষ ডিনারের আয়োজন করেছিলাম। মোমবাতির মৃদু আলোয় ডাইনিং টেবিলটা সাজানো ছিল। রিয়ানের পছন্দের সব খাবার রান্না করেছিলাম।
খাওয়ার মাঝপথে ও হঠাৎ খুব গম্ভীর হয়ে গেল। ওর শান্ত চোখের দিকে তাকিয়ে আমি ভাবছিলাম, আমার ছেলেটা কত দ্রুত বড় হয়ে গেল। ও হঠাৎ টেবিলের নিচ থেকে একটা ছোট মখমলের বাক্স বের করল। মা, তোমার জন্য একটা উপহার, ও খুব ধীর স্বরে বলল। আমি অবাক হয়ে বাক্সটা খুললাম। ভেতরে ঝকঝক করছিল একটা হীরার আংটি। আলোর প্রতিসরণে সেটির উজ্জ্বলতা যেন পুরো ঘরকে আলোকিত করে দিল। আমি হতভম্ব হয়ে গেলাম। রিয়ান, এটা কি করে সম্ভব? এত দামি জিনিস কেনার টাকা তুই কোথায় পেলি? রিয়ান মুচকি হাসল, তবে সে হাসিতে কিছুটা বিষণ্ণতা আর অনেকটা দৃঢ়তা ছিল। ও বলল, অনেক দিন ধরে একটু একটু করে জমিয়েছিলাম মা, আজকের এই বিশেষ দিনটির জন্যই। ও আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিল এবং আংটিটা আমার অনামিকায় পরিয়ে দিল। তারপর যে কথাটা ও উচ্চারণ করল তার জন্য আমি মানসিকভাবে একেবারেই প্রস্তুত ছিলাম না। মা, আমি তোমাকে জীবনের শেষ দিন পর্যন্ত নিজের করে রাখতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই। ওর কথাগুলো আমার কানে তপ্ত সীসার মতো লাগল। কয়েক মুহূর্তের জন্য আমার চারপাশ স্তব্ধ হয়ে গেল। আমি অস্ফুট স্বরে বললাম, রিয়ান, তুই কি সুস্থ আছিস? তুই কি বলছিস সেটা কি বুঝতে পারছিস? আমি তোর মা। রিয়ান এক মুহূর্তের জন্য দৃষ্টি সরালো না। ওর কণ্ঠে ছিল এক অকল্পনীয় স্থিরতা। ও বলল, আমি জানি মা, সমাজ এটাকে কিভাবে দেখবে, তাই আমি সব ব্যবস্থা করে রেখেছি। আমরা এদেশ ছেড়ে অনেক দূরে চলে যাব, অস্ট্রেলিয়া বা কানাডায়। সেখানে আমাদের কেউ চিনবে না। সেখানে আমরা নতুন পরিচয় নিয়ে বাঁচব। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। রাগে আর ক্ষোভে আমার শরীর কাঁপছিল। তুই পাগল হয়ে গেছিস? নিজের গর্ভধারিণী মাকে নিয়ে এমন বিকৃত চিন্তা তুই মাথায় আনলি কি করে? রিয়ানও উঠে দাঁড়ালো এবং শক্ত করে আমার হাত ধরল। ওর হাতের স্পর্শে আমি এক অদ্ভুত শীতলতা অনুভব করলাম। ও বলল, এটা বিকৃতি নয় মা, এটা ভালোবাসা। গত কয়েক বছরে আমি তোমাকে শুধু মা হিসেবে দেখিনি, দেখেছি একজন একাকী, পরিশ্রমী এবং অসম্ভব সুন্দর নারী হিসেবে। তোমার কণ্ঠস্বর, তোমার অস্তিত্ব আমাকে প্রতিনিয়ত টানে। আমি আর নিজেকে আটকাতে পারছি না। আমার শ্বাসকষ্ট হতে শুরু করলো। নিজের সন্তানের কাছ থেকে এমন কথা শোনা যে কোনো মায়ের জন্য মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক। আমি দেয়াল ধরে দাঁড়িয়ে রইলাম। রিয়ান আমার দিকে তাকিয়ে শেষ কথাটি বলল, মা, আজকের রাতটা তুমি ভেবে দেখো। আমি কাছেই একটা রিসর্টের রুম বুক করে রেখেছি। আমি চাই তুমি সেখানে এসে আমার সাথে এই নতুন জীবনের সিদ্ধান্ত নাও। তোমার হাতে একটি কার্ড দিচ্ছি, ওখানে ঠিকানা আছে। সে আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ঘর থেকে বেরিয়ে গেল। আমি জানালার পাশে দাঁড়িয়ে দেখলাম সে নিচে নামল এবং একটি কালো গাড়িতে করে চলে গেল। আমার চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসছিল। সেই রাতটা আমার জীবনের দীর্ঘতম রাত ছিল। বিছানায় শুয়ে আমি শুধু ছাদের দিকে তাকিয়ে ভাবছিলাম, রিয়ানের বাবা মারা যাওয়ার পর গত 15 বছর আমি আর কাউকে আমার জীবনে জায়গা দিইনি। আমার সমস্ত জগৎ ছিল রিয়ানকে কেন্দ্র করে। ওকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমি কি না করেছি। কিন্তু সেই সন্তান আজ আমার কাছে এমন এক প্রস্তাব দিল যা ভাবলেও শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বয়ে যায়। রাত 3টে বাজার পর আমি আয়নার সামনে দাঁড়ালাম। 35 বছর বয়সেও আমি নিজেকে বেশ সতেজ রেখেছি। কিন্তু এই সৌন্দর্য কি তবে আমার জন্য অভিশাপ হয়ে দাঁড়ালো? আমি কি কোথাও ভুল করেছি ওকে বড় করতে, নাকি রিয়ানের ভেতরে অন্য কোনো ক্ষত আছে? ভোর 4টের দিকে আমি একটা সিদ্ধান্ত নিলাম। আমাকে রিয়ানের কাছে যেতে হবে। ওকে সামনাসামনি বুঝিয়ে বলতে হবে যে এই সম্পর্ক অসম্ভব এবং অনৈতিক। ওকে সুস্থ পথে ফিরিয়ে আনা আমার দায়িত্ব। সকাল 7টার দিকে আমি সেই নির্দিষ্ট রিসর্টে পৌঁছলাম। রিসেপশন থেকে জানতে পারলাম রিয়ান 202 নম্বর রুমে আছে। আমি কাঁপানো পায়ে লিফটে উঠলাম। রুমের সামনে গিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর দরজায় টোকা দিলাম। ভেতর থেকে কোনো সাড়া এলো না। আবার নক করলাম, তবুও নিস্তব্ধ। আমি দরজার নবটা ঘোরাতেই দেখলাম সেটি খোলা। ভেতরে ঢুকে দেখলাম ঘরটা একদম গোছানো, কিন্তু রিয়ান সেখানে নেই। বিছানায় কেউ শুয়েছিল এমন চিহ্নও নেই। হঠাৎ আমার নজর গেল স্টাডি টেবিলের ওপর রাখা একটি সাদা খামের দিকে। তাতে বড় বড় অক্ষরে লেখা ছিল মা। আমি হাত বাড়িয়ে খামটা নিলাম। ভেতরে একটি চিঠি ছিল। পড়ার সাথে সাথে আমার পায়ের তলা থেকে মাটি সরে যেতে শুরু করলো। চিঠিতে লেখা ছিল, প্রিয় মা, আমি জানতাম তুমি ঠিক এই সময় এখানে আসবে। তুমি যদি সত্যিই আমার ওই পাগল করা প্রস্তাব বিশ্বাস করতে তবে তুমি রাতেই ছুটে আসতে। কিন্তু তুমি এসেছো সকালে। তার মানে তুমি সারা রাত যুক্তি দিয়ে ভেবেছ আমাকে কিভাবে শোধরাবে। মা, কালকের ওই বিয়ের প্রস্তাব ছিল একটা নিছক নাটক। আমি তোমাকে পরীক্ষা করছিলাম। আমি একটা চেয়ারে বসে পড়লাম। চিঠির বাকি অংশটুকু আরও ভয়াবহ ছিল। আমি জানি তুমি গত কয়েক বছর ধরে কি করছো। তুমি ভাবছো আমি কিছুই জানি না, কিন্তু আমি জানি তুমি ওই তোমার পার্টনার কামাল সাহেবের সাথে কিভাবে মানুষের জাল ভিসা এবং ভুয়া পাসপোর্ট তৈরি করো।
মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে তোমরা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছ। আমার পড়াশোনার খরচ আর আমাদের এই বিলাসবহুল জীবন আসলে ওই অবৈধ টাকার উপর দাঁড়িয়ে আছে। আমি আর এই মিথ্যার মাঝে থাকতে পারছি না। আমি চাই তুমি এই অন্ধকার জগৎ ছেড়ে দাও। চিঠিটা পড়ার পর আমার চোখের জল শুকিয়ে গেল। আমার গোপন জীবন, যেটা আমি অত্যন্ত সতর্কতার সাথে রিয়ানের কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম, তা আজ উন্মোচিত হলো। রিয়ান আমার ওই মা সত্তাটিকে রক্ষা করার জন্য নিজেকে বিকৃত হিসেবে উপস্থাপন করেছিল, যাতে আমি ভয় পাই এবং সত্যের মুখোমুখি হই। আমি রিসর্ট থেকে বের হয়ে পাগলের মতো বাড়ি ফিরলাম। রিয়ানের ঘরে গিয়ে দেখলাম ওর আলমারি ফাঁকা, বইপত্র, ল্যাপটপ কিছুই নেই। ও কি তবে আমাকে ছেড়ে চলে গেল? ওর পড়ার টেবিলের ড্রয়ার টান দিতেই আমি একটা ডায়েরি খুঁজে পেলাম। আমি আগে কখনো ওর ডায়েরি পড়িনি, কিন্তু আজ সেটা প্রয়োজন ছিল। ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে আমি শিউরে উঠলাম। রিয়ান শুধু আমার কাজ সম্পর্কে জানত না, সে প্রতিটি তারিখ, প্রতিটি মিটিং এবং প্রতিটি লেনদেনের হিসাব লিখে রেখেছিল। এমনকি কামাল সাহেবের সাথে আমার শেষ মিট আপ কোথায় হয়েছিল সেই ঠিকানাও সেখানে লেখা ছিল। রিয়ান লিখেছিল যে সে বারবার চেয়েছিল যেন আমি নিজে থেকে ওকে সব বলি, কিন্তু আমি বলিনি, তাই সে এই চরম পথ বেছে নিয়েছে। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আজই আমার শেষ দিন এই শহরে। আমি মাকে একটা শেষ সুযোগ দিচ্ছি। আমি জানি মা আমাকে খুঁজতে আসবে। আমি রিসর্টের চিঠিতে যে ঠিকানা দিয়েছি তা ভুল। আমি থাকবো আমাদের সেই পুরনো বাড়িতে, শহরতলির শেষ প্রান্তে, যেখানে বাবা শেষ নিঃশ্বাস নিয়েছিলেন। মা যদি আজ সূর্যাস্তের আগে সেখানে আসে, তবে বুঝবো সে সত্যিই নতুন করে শুরু করতে চায়। না হলে আমি আমার নিজের পথ বেছে নেব। আমাদের সেই পুরনো বাড়ি, সেই জরাজীর্ণ বাড়িটি, যেখানে রিয়ানের বাবার দুপাশে বড় বড় গাছ আর জংলা জায়গা। একসময় সেই পরিচিত জীর্ণ গেটটা দেখতে পেলাম। বাড়িটি অনেকদিন পরিত্যক্ত থাকায় চারপাশে আগাছা জন্মেছে, তবে কাঠামোটা এখনো টিকে আছে। আমি ট্যাক্সি থেকে নেমে ধীর পায়ে বাড়ির ভেতরে ঢুকলাম। দরজাটা ভেজানো ছিল। ভেতরে ঢুকতেই এক সময়কার চেনা সেই গন্ধটা নাকে এলো। আমি দোতলায় উঠলাম। আমাদের সেই পুরনো বেডরুমের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখলাম আরিয়ান জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। ওর চেহারাটা বিধ্বস্ত দেখাচ্ছিল। আরিয়ান, আমি খুব নিচু স্বরে ডাকলাম। সে ঘুরে দাঁড়ালো। ওর চোখে তখন জল। সে বলল, তুমি এসেছো মা? আমি জানতাম তুমি আমাকে ফিরিয়ে নিতে আসবে। পুরনো বাড়ির সে স্যাঁতসেঁতে ঘরে মা ও ছেলে মুখোমুখি দাঁড়িয়ে। জানালার ভাঙা কাঁচ দিয়ে বিকেলের ম্লান আলো রিয়ানের মুখে এসে পড়ছে। ওর চোখে যে গভীরতা, তা আমি আগে কখনো লক্ষ্য করিনি। আমি ওর পাশে গিয়ে বসলাম। এই সেই বিছানা যেখানে 15 বছর আগে ওর বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, তুই সব জেনে গেছিস রিয়ান। আমি ভাবতেও পারিনি আমার ছেলে আমার উপর গোয়েন্দাগিরি করছে। রিয়ান শান্ত গলায় উত্তর দিল, এটা গোয়েন্দাগিরি ছিল না মা, এটা ছিল আমার অস্তিত্ব রক্ষার লড়াই। আমি যখন দেখতাম আমাদের বাড়িতে হঠাৎ দামি ফার্নিচার আসছে, তুমি দামি গয়না পরছো, অথচ তোমার কোনো বৈধ আয়ের উৎস নেই, তখন আমার সন্দেহ হয়েছিল। আমি তোমাকে কতবার জিজ্ঞেস করেছি, আমাদের আত্মীয় স্বজন কেউ নেই কেন, আমাদের টাকা আসে কোথা থেকে? তুমি বারবার এড়িয়ে গেছো। আমি জানালার বাইরে তাকিয়ে থাকা শূন্য দৃষ্টিতে বললাম, তোর বাবা যখন মারা গেল তখন আমার হাতে একটা টাকাও ছিল না। তোর স্কুলের ফিস দিতে পারতাম না। আমি চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, কিন্তু সমাজ একজন বিধবা নারীকে কাজ দেওয়ার বদলে শুধু কুপ্রস্তাব দিয়েছে। সেই সময় কামাল আমার জীবনে ত্রাতা হয়ে এসেছিল। সে আমাকে শিখিয়েছিল কিভাবে সিস্টেমের ফাঁক গলে টাকা বের করতে হয়। আমি শুধু তোর সুন্দর ভবিষ্যতের জন্য এই পথ বেছে নিয়েছিলাম। রিয়ান আমার হাতটা ধরে বলল, ভবিষ্যৎ কি শুধু টাকা দিয়ে হয় মা? তুমি কি ভেবেছিলে আমি তোমার এই পাপের টাকায় বড় হয়ে নিজেকে গর্বিত মনে করব? আমি যখন বুঝলাম তুমি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছো, জাল ইমিগ্রেশন পেপার দিয়ে সরল মানুষদের সর্বশান্ত করছো, তখন আমার নিজের প্রতি ঘেন্না হতো। ওই টাকা দিয়ে যখন তুমি আমার জন্মদিনে দামি ল্যাপটপ কিনে দিতে, আমার মনে হতো ওটা আমার রক্তে ভেজা। আমি ফুপিয়ে কেঁদে উঠলাম। একজন মা হিসাবে আমি আজ পরাজিত। রিয়ান আমাকে সান্ত্বনা দিতে দিতে বলল, কেঁদো না মা, এখনো সময় শেষ হয়ে যায়নি। আমি 2 বছর ধরে কামালের সমস্ত সার্ভার হ্যাক করেছি। ওর সব কালো লেনদেনের প্রমাণ আমার কাছে আছে। এমনকি ও যে টাকাগুলো তোমাকে না জানিয়ে নিজের আলাদা অ্যাকাউন্টে সরিয়েছিল, সেই তথ্যও আমি জোগাড় করেছি। আমি অবাক হয়ে তাকালাম। আমার শান্ত ছেলেটা তলে তলে এত কিছু করে ফেলেছে। রিয়ান একটা ব্যাগ বের করলো, ব্যাগ ভর্তি টাকা। ও বলল, এই টাকাগুলো কামালের অবৈধ ফান্ড থেকে সরানো। ও আমাদের যা পাওনা দেয়নি, এটা তারই অংশ।
তবে আমি চাই না আমরা এই টাকা দিয়ে বিলাসী জীবন কাটাই। আমরা এই শহর ছেড়ে নেপালে চলে যাব। সেখানে আমার এক বন্ধু রাহুলের সাহায্যে আমি একটা আইটি ফার্মে চাকরি পেয়েছি। আমরা ওখানে সাধারণ মানুষের মতো সৎভাবে বাঁচব। হঠাৎ নিচে একটি গাড়ির ব্রেক কষার শব্দ হলো। আমরা চমকে উঠলাম। জানালা দিয়ে তাকাতেই দেখলাম কামালের সেই পরিচিত কালো সেডান গাড়িটি নিচে দাঁড়িয়ে আছে। কামাল গাড়ি থেকে নামলো, ওর চোখে মুখে খুনি আভা। ও জানতো আমি রিয়ানের সাথে এখানেই থাকতে পারি। সুমি, রিয়ান, নিচে নেমে এসো, লুকানোর চেষ্টা করো না। কামালের চিৎকার বাড়ির দেওয়ালে প্রতিধ্বনিত হলো। রিয়ান আমাকে ঘরের কোনায় থাকতে বলে নিচে নেমে গেল। আমি ওর পিছু পিছু সিঁড়ির গোড়ায় দাঁড়ালাম। কামাল ড্রয়িং রুমে ঢুকে পড়েছে, ওর হাতে একটা রিভলভার। সুমিকে দাও রিয়ান, ও আজকে ডিল নষ্ট করে আমার কয়েক কোটি টাকা লোকসান করেছে, আর সেই সাথে আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে যে টাকাগুলো গায়েব হয়েছে আমি জানি ওটা তোমার কাজ। কামাল হিস হিসিয়ে বলল। রিয়ান ভয় না পেয়ে এক পা এগিয়ে গেল। আপনার টাকাগুলো যে চুরির টাকা সেটা আপনিও জানেন। আমি ওগুলো আপনার সার্ভার থেকে সরিয়েছি কারণ ওই টাকার আসল মালিকরা এখন নিঃস্ব। আপনার সমস্ত তথ্য এখন একটা ইমেলের অপেক্ষায় আছে। আমি যদি পুলিশকে একটা সিগন্যাল দিই তাহলে আপনার বাকি জীবনটা জেলেই কাটবে। কামাল অট্টহাসি দিল। পুলিশ? তুমি কি মনে করো পুলিশ আমার পকেটে নেই? আমি এই শহরের অনেক ক্ষমতাবান মানুষের সাথে কাজ করি। আমাকে জেল খাটানোর ক্ষমতা কারণ নেই। তার চেয়ে ভালো হয় তুমি টাকাগুলো ফেরত দাও আর সুমিকে আমার সাথে যেতে দাও। আজ রাতে ওকে ছাড়া আমার কাজ হবে না। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। সিঁড়ি দিয়ে নেমে এসে সরাসরি কামালের সামনে দাঁড়ালাম। কামাল, আমি তোমার সাথে অনেক অপরাধ করেছি, কিন্তু আর নয়। আমি আমার ছেলেকে নিয়ে এক নতুন জীবন শুরু করতে চাই। আমাদের যেতে দাও। কামাল আমার দিকে বন্দুক তাক করল। এত সহজে মুক্তি নেই সুমি। তুমি আমার অনেক গোপন কথা জানো। তোমাকে ছেড়ে দেওয়া মানে নিজের পায়ে কুড়ুল মারা। ঠিক সেই মুহূর্তে রিয়ান তার ফোনের একটা বোতাম চাপল। পুরো বাড়িতে একটা তীব্র সাইরেনের শব্দ বেজে উঠল। কামাল হচকচিয়ে গেল। রিয়ান বলল, আমি এই বাড়ির লোকেশন এবং আপনার বর্তমান কথোপকথন সরাসরি লাইভ স্ট্রিম করছি আমার বন্ধুদের কাছে, আর পুলিশের একটি বিশেষ টাস্ক ফোর্স অলরেডি পথে আছে। আপনি ভাবছেন আপনার হাতের মুঠোয় সবাই আছে? ভুল। এই ডিজিটাল যুগে তথ্যই সবচেয়ে বড় অস্ত্র। কামালের আত্মবিশ্বাস মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। ও বুঝতে পারল এই তরুণের সাথেও পেরে উঠবে না। ও কয়েক মুহূর্ত দ্বিধা করল, তারপর দাঁতে দাঁত চেপে বলল, ঠিক আছে, আজ তোরা জিতে গেলি, কিন্তু মনে রাখিস আমার এলাকা থেকে বের হওয়া সহজ হলেও বেঁচে থাকা কঠিন। কামাল দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল এবং গাড়ি নিয়ে অদৃশ্য হয়ে গেল। কামাল চলে যাওয়ার পর ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। রিয়ান আমাকে জড়িয়ে ধরল। ভয় পেও না মা, ও আর ফিরে আসবে না। ও জানে ওর সব ফাইল এখন আমার কবজায়। আমরা আর এক মুহূর্তও নষ্ট করলাম না। রিয়ানের ব্যাগে প্রয়োজনীয় কিছু কাপড় আর বাবার একটা পুরনো ছবি নিয়ে আমরা বাড়ি থেকে বেরোলাম। বাইরে অন্ধকার নেমে এসেছে, আকাশে তারারা মিটমিট করছে। আমরা একটি ট্যাক্সি নিয়ে সরাসরি বাস টার্মিনালের দিকে রওনা হলাম। ট্যাক্সিতে বসে আমি আমার হাতের সেই হিরে আংটিটার দিকে তাকালাম, যে আংটিটা রিয়ান আমাকে উপহার দিয়েছিল, যা ছিল এক অন্ধকার জীবনের প্রতীক। আমি জানালা দিয়ে হাত বাড়িয়ে আংটিটা রাস্তার পাশে নর্দমায় ফেলে দিলাম। রিয়ান অবাক হয়ে বলল, মা, ওটা তো অনেক দামি ছিল, কেন ফেলে দিলে? আমি হাসলাম। অন্ধকার থেকে পাওয়া কোনো দামি জিনিস আমি সাথে নিতে চাই না আরিয়ান। আমি চাই তোর পরিশ্রমের উপার্জনে একটা কাঁচের চুড়ি পরতে, যা হবে সততার প্রতীক। আমি আজ থেকে শুধু তোর সেই সাধারণ মা হতে চাই, যাকে তুই একসময় ভালোবাসতি। রিয়ান আমার কাঁধে মাথা রাখল। বাস টার্মিনালে পৌঁছে আমরা রাতের শেষ বাসের টিকিট কাটলাম, যা আমাদের সীমান্তের কাছে নিয়ে যাবে। সেখান থেকে আমাদের গন্তব্য নেপাল। বাস চলতে শুরু করলো। জানালা দিয়ে দেখছি আমাদের ফেলে আসা পরিচিত শহরটা দূরে সরে যাচ্ছে। আমার মনে পড়ল রিয়ানের বাবার কথা। তিনি সবসময় বলতেন, জীবন ছোট কিন্তু সততা অমর। আমি 15 বছর পর আজ শান্তিতে ঘুমাতে পারবো। আমার পাশে আমার ছেলে আছে, যে আমাকে পাপের পথ থেকে ফিরিয়ে এনেছে। ভোরের আলো যখন ফুটতে শুরু করলো, তখন আমরা পাহাড়ের কাছাকাছি পৌঁছে গেছি। সামনের আকাশটা রক্তিম হয়ে উঠেছে। রিয়ান আমার হাত ধরে বলল, দেখো মা, সূর্য উঠছে। আজ আমাদের নতুন জীবনের প্রথম দিন। আমি আকাশের দিকে তাকিয়ে মনে মনে বললাম, ধন্যবাদ ঈশ্বর, তুমি আমাকে আমার ছেলেকে দিয়ে বাঁচিয়ে নিলে। আমাদের সামনে এখন এক অজানা কিন্তু স্বচ্ছ ভবিষ্যৎ। কোনো লুকোচুরি নেই, কোনো ভয় নেই। আছে শুধু মা ও ছেলের এক অটুট বন্ধন এবং সততার পথে চলার অঙ্গীকার। অন্ধকার পেরিয়ে সত্যিই আমরা এখন আলোর পথে।